নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 4 জুন বৃহস্পতিবার রইল আজকের সবচেয়ে বড় 40টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত। বিক্ষুব্ধদেরই আসল তৃণমূল বলে স্বীকৃতি অধ্যক্ষের। বড় ধাক্কা মমতা অভিষেকের। অভিষেকের কালীঘাটের বাড়িতে সমন হাতে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 15 জুন হাজিরা নির্দেশ। মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ। মমতার কাছে সসম্মানের সঙ্গে নিষ্কৃতি চাইলেন ববি। মিলল অনুমতি। অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু কারা পাবেনই না পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার পরিষদীয় দল ভাঙিয়ে মমতাকে পরামর্শদাতা হিসেবে চান ঋতব্রত। দাবি অভিষেকের সঙ্গে সম্পর্কই নেই বিধানসভার। বাড়ির কোন অংশ বেআইনি? লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ কতটা? 7 দিনের মধ্যে পুরসভার জবাব তলব হাইকোর্টের। কলকাতা পুলিশে 4000 কনস্টেবল নিয়োগ। পুজোর আগে চাকরির বিরাট সূচক। আর কি ঘোষণা মুখ্যমন্ত্রীর? পয়লা বৈশাখ নয়, 20 জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন। কলকাতায় এবার শ্যামাপ্রসাদের মূর্তি ঘোষণা নবান্নের। মিলবে লাখ টাকা পুরস্কার। বিজেপি সাংসদকে খুনের হুমকি দিয়ে জঙ্গলমহলে পড়ল পোস্টার। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল মহিলার। কেউ নেতা কেউ ভৃত্য নয়, আপাতত আমরা 58 জনের একটা টিম, বললেন বিরোধী দলনেতা ঋতব্রত। ঋতব্রত বিরোধী দলনেতা হতেই যোগাযোগ তৃণমূলের হারা প্রার্থীদের। বিধানসভায় দেখা করলেন শওকত। বিধানসভায় ভাঙল পরিষদীয় দল। রাজ্যে দলীয় সব কমিটি ভেঙে দিল তৃণমূল। সংগঠন কার হাতে থাকবে? তুঙ্গের জল্পনা। বিজেপি নেতাদের খুনের ছক। তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে বোমা। ধৃত পঞ্চায়েতের উপপ্রধান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন শিবকুমার। উপমুখ্যমন্ত্রী পরমেশ্বর। 12 মন্ত্রীর তালিকায় খার্গে, সিদ্ধার ছেলেরা। এককালীন 6000 টাকা বিএলও ও বিএলও সুপারভাইজারদের জন্য বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের। 5 দিনে 8056 মৃত্যু। তাপপ্রবাহে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশে। আতঙ্কিত বিশেষজ্ঞরা। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। গ্রেপ্তার মহিষাদলের প্রাক্তন বিধায়ক। প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের নির্দেশে তদন্তকারী অফিসারদের উপরেও খড়গহস্ত হাইকোর্ট। বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। পালিয়ে সারা রাত গাছে চড়ে প্রাণ বাঁচালেন এক কর্মী। আমকুড়োতে গিয়েই সব শেষ। মাঝ নদীতেই সর্বনাশ। বজ্রাঘাতে মুর্শিদাবাদে মৃত 3। ঋতব্রতই বিরোধী দলনেতা। স্বীকৃতি স্পিকারের। মমতার হাত থেকে দলের হ্রাস নিল আসল তৃণমূল। আপনার সরকার আপনার পাশে। জনগণের সুবিধায় রাজ্যে চালু হেল্পলাইন নম্বর। পুষ্পা জাহাঙ্গীরের সঙ্গে ফোন আলাপে অভিযুক্ত বিডিও শানুকে সরানো হলো অন্যত্র। নয়া নির্দেশিকা জারি নবান্নের। বিদ্রোহীদের দখলেই মমতার পরিষদীয় দল। বিরোধী দলনেতা ঋতব্রত। স্পিকার স্বীকৃতি দিতেই খুলে দেওয়া হলো বিধানসভার ঘর। অজান্তে নর্দমায় পা। লিলুয়ার পাকে তলিয়ে গেল 15 বছরের কিশোর। উদ্ধারের চেষ্টা চলছে সেই সকাল থেকে। অভিষেককে বহিষ্কার চাইছেন ঋতব্রতরা। নেত্রী মমতাকে ভীষ্ম বানিয়ে কৌশলী চাল নতুন তৃণমূলের। এক লাফে বেতন বাড়ল প্রায় 7000 টাকা। কত হলো মন্ত্রী সহায়কদের নতুন মাইনে? মন্ত্রিসভার বৈঠকে আরও আজ জরুরি সিদ্ধান্ত। কি জানুন। বাড়িতে মজুদ বহু ত্রাণ সামগ্রী খুঁজতে গিয়ে অস্ত্র পেল পুলিশ। কুলতলিতে ধৃত তৃণমূল নেতা। সন্দেশখালীতেও ধরপাকড়। ইরানের ক্ষেপণাস্ত্র কুয়েতে। ভারতীয় নাগরিকের মৃত্যু। আমজনতা আক্রান্ত। তীব্র নিন্দা দিল্লির। মুর্শিদাবাদে 8 তৃণমূল বিধায়ক। ঋতব্রতের শিবিরে কোন পক্ষে বিতর্কিত বাইরন। অস্ত্র মজুদ থেকে মাদক পাচার। তৃণমূলের গুণধর কাউন্সিলরকে দড়ি পরিয়ে হাঁটালো পুলিশ। সৌরভ আর জেড ক্যাটাগরির নন। রাজ্যে পালা বদলের পরই প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তার বহর কমালো বিজেপি সরকার। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির নোটিশ। 15 জুন হাজিরা দেওয়ার নির্দেশ।
বিধানসভায় স্বাক্ষর বিতর্কে সিআইডি তলবের আবহে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজায় পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিক সরাসরি সমন হাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান। ইডি সূত্রে জানা গেছে, এদিন প্রথমে তারা শান্তিনিকেতনে গিয়েছিলেন। সেখানে সাংসদকে না পাওয়ার পরে তারা কালীঘাট রোডের বাড়িতে যান। তাৎপর্যপূর্ণভাবে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি মমতার ডাকা বৈঠকে যোগ দিতে বেরিয়েছিলেন। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করার পর অবশেষে অভিষেকের অফিসের এক আধিকারিক ইডির সমন গ্রহণ করেন। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির হাতে নতুন কিছু তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। সমনের মাধ্যমে আগামী 15ই জুন তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিধানসভার স্বাক্ষর সংক্রান্ত এক মামলায় ইতিমধ্যেই তাকে আগামী সোমবার সিআইডি তলব করেছে। তার মধ্যে ইডির এই তৎপরতা রাজনৈতিক মহলে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে। প্রধান পরামর্শদাতা হয়ে পাশে থাকুন মমতা, অনুরোধ বিদ্রোহী ঋতব্রতর। অভিষেক কেউ নন, বার্তা স্পষ্ট। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। তারপরে সাংবাদিক বৈঠক করে ঋতব্রত এবং 59 জন তৃণমূল বিধায়ক সাংবাদিক বৈঠকে ঋতব্রত মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করার আবেদন জানান। আরও এক তৃণমূল বিধায়ক আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে ঘোষণা করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। আখরুজ্জামানকে তিনি বলেন, আমরা সকলেই তৃণমূলের বিধায়ক, এটা নিয়ে সন্দেহ নেই। আমাদের বিধায়কদের দুইবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন, কিন্তু হাস্যকর হলো পরিষদীয় দল বাজারে হাসি মজার পাত্র হলো। যারা রীতি মানছেন না, তাই আমরা বেরিয়ে এসে আজ জমা দিয়েছি। আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ বিধানসভার কেউ নয়। তৃণমূলের 60 জন বিধায়ক ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। বুধবার ঋতব্রত বলেন, কেউ নেতা কেউ ভৃত্য এরকম নয়। আপাতত 58 জনের বিধায়কের দল যারা তৃণমূলের প্রতীকে নির্বাচিত, তারাই বিধানসভায় প্রধান বিরোধী পক্ষ। আরো 2 জন আছেন, তাদের সমর্থন আমাদের প্রতি আছে, ফলে সংখ্যাটা 60 হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিষদীয় দলের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। ঋতব্রতকে বিরোধী দলনেতা করতে চেয়ে বিধানসভা স্পিকার রথীন্দ্র বসুকে বুধবার চিঠি দিয়েছিলেন 59 জন বিধায়ক। তাদের মধ্যে 57 জন হলেন তৃণমূল বিধায়ক। অপর 2 জন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন সাহা। আগামী দিনে এই দল কিভাবে কাজ করবে সেটাই দেখার। মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ, মমতার কাছে সম্মানের সঙ্গে নিষ্কৃতি চাইলেন ববি, মিলল অনুমতি। কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। বুধবার বিধানসভায় আসল তৃণমূল গঠন নিয়ে টালমাটালের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। তাতে সম্মতি দেন তৃণমূল নেত্রী। উল্লেখযোগ্যভাবে এদিনই পদত্যাগপত্র জমার আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকেও যোগ দেন ফিরহাদ হাকিম। 26-এর নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যদুস্ত দশা তৃণমূলের। তারপর থেকে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। ফিরহাদের দাবি, তিনি মেয়র থাকা সত্ত্বেও পুর কমিশনারের মাধ্যমে সমস্ত কাজ দেখভাল হচ্ছে। তাই একাধিকবার ঘাসফুল শিবিরের ঘরোয়া বৈঠকে মেয়র পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন ফিরহাদ হাকিম। তবে তার পদত্যাগ পত্র গ্রহণ করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার মেয়র পরিষদ তারক সিং এর ইস্তফার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করেন, আমরা একটা টিম হিসেবে কাজ করি, যা করব একই সঙ্গে করব। সেই মন্তব্যের পরই জল্পনা যেন আরও জমাট বাঁধে, প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে। তবে কি ফিরহাদের ইস্তফা শুধু সময়ের অপেক্ষা মাত্র? অবশেষে হলেও তাই। ফল ঘোষণার 1 মাসের মাথায় বুধবার যখন বিধানসভায় বৈঠক করতে যান আসল তৃণমূলের বিধায়কেরা, তখন ফিরহাদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানে গিয়ে সসম্মানে মেয়রের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে তাকে বাধা দেন দিদি, তাতেও কান দিতে নারাজ ফিরহাদ। অবশেষে তার কথায় সায় দেন মমতা, ইস্তফাপত্র গ্রহণ করা হয়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মেয়র হিসেবে কাজ করতে দেওয়া হচ্ছিল না ফিরহাদ হাকিমকে, তাই সসম্মানে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। দলনেত্রী সে কথা মেনে নেন, ইস্তফাপত্র গ্রহণ করেন। ফিরহাদ হাকিমের ইস্তফার ফলে কলকাতা পুরসভা আপাতত চালাবেন পুর কমিশনার। পরে চাইলে প্রশাসক বসাতে পারে রাজ্য। ডিসেম্বরে হওয়ার কথা পুরো ভোট, তবে এই টালমাটাল পরিস্থিতিতে ভোট এগিয়েও আসতে পারে বলেই মনে করা হচ্ছে। কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি.কে. শিবকুমার। উপমুখ্যমন্ত্রী পরমেশ্বর কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডি.কে. শিবকুমার। বুধবার বিকেল 4টায় বেঙ্গালুরুর লোকভবন গ্লাস হাউসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল থাবরচাঁদ গহলোত।
এই গুরুত্বপূর্ণ শপথ গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। এদিন শিবকুমারের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ দলিত নেতা জি পরমেশ্বর। শিবকুমারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন 12 জন মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন মল্লিকার্জুন খড়গের পুত্র প্রিয়াঙ্ক খড়গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যতীন্দ্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা এবং প্রভাবশালী অনগ্রসর নেতা সতীশ জারকিহোলি। 64 বছর বয়সী শিবকুমার টুমকুর জেলার ননভিনকর গঙ্গাধর অজয়া ভোক্কালিগা মাঠের সাধকের নামে শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর শনিবার ভোক্কালিগা জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার সর্বসম্মতভাবে কংগ্রেস পরিষদীয় দলনেতার নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও সিদ্ধারামাইয়া যে রাজনীতি থেকে দূরে সরছেন না তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাতীয় রাজনীতির চেয়ে রাজ্য রাজনীতিতেই তার মূল মনোযোগ বজায় থাকবে। কংগ্রেস সূত্রে খবর, দায়িত্ব ছাড়ার বিনিময়ে হাইকমান্ডের তরফে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ অথবা রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি সংসদের উচ্চ কক্ষে যাচ্ছেন না। এক লাফে বেতন বাড়ল প্রায় 7,000 টাকা। কত হলো মন্ত্রী সহায়কদের নতুন মাইনে? মন্ত্রিসভার বৈঠকে আরও 8 জরুরি সিদ্ধান্ত কি জানুন। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে একাধিক জরুরি সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রীদের নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের বেতন 18,000 থেকে বেড়ে 25,000 করার অনুমোদন দেওয়া হয়েছে বুধবার। এছাড়াও আরও 8 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার 8 জরুরি সিদ্ধান্ত: পয়লা বৈশাখের পরিবর্তে 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন হবে। চালু হবে 6 জুলাই। নির্মাণ হবে মূর্তি। সীমান্তে কাঁটা তার এবং বর্ডার আউটপোস্ট তৈরির জন্য 46 একর জমি দেওয়ার অনুমোদন। সেবক রংপুর ব্রডগেজ রেল লাইনের জন্য রেলওয়েকে নাগরাকাটা 20 একর খাস জমি দেওয়ার অনুমোদন। মা ক্যান্টিনের নতুন নাম হলো মা আহার। বর্তমানে 390টির সঙ্গে যুক্ত হবে আরও 110টি। মোট 500টি আহার কেন্দ্র চলবে। মন্ত্রীদের নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের বেতন 18,000 থেকে বেড়ে 25,000 করার অনুমোদন। নিকাশি কর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণ বৃদ্ধি। এবার থেকে কাজ করতে গিয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও ক্ষতিপূরণ। পশ্চিমবঙ্গে এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন পুনর্গঠনের সিদ্ধান্ত। 354টি নতুন পদ সৃষ্টি। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দুর ক্যাবিনেটের 2 সদস্য দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল জানান, আগের চেয়ে আরও বেশি জায়গায় মিলবে 5 টাকার আহার। তবে মা ক্যান্টিনের নাম বদল হয়ে যাচ্ছে মা আহার। দিলীপ বলেন, মা আহার নামের আগে 390টি স্থানে 5 টাকায় আহার দিত। এবার আরও 110টি নতুন জায়গায় 5 টাকায় আহার মিলবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ হবে। প্রকল্পের নাম হবে মা আহার। মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানান, বুধবারই 28,25,769 জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এরপর থেকে যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করবেন তাদের ফর্মের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বুধবার 5 জন মহিলার হাতে 3,000 টাকার চেক তুলে দেন শুভেন্দু, অগ্নিমিত্রা, দিলীপ। এককালীন 6,000 টাকা বিএলও সুপারভাইজারদের জন্য বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কর্মসূচিতে যুক্ত বিএলও সুপারভাইজারদের জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের। কমিশনের তরফে প্রত্যেক বিএলও সুপারভাইজারকে এককালীন 6,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। নিয়মিত বার্ষিক পারিশ্রমিকে অতিরিক্ত হিসেবেই এই টাকা দেওয়া হয়। আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে সামনে রেখে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার 3য় পর্যায়ে শুরু করেছে নির্বাচন কমিশন। বর্তমানে ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে ভোটার তালিকা সংশোধনের জন্য গণনা ও যাচাইকরণ প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের 324 অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর বিধান অনুযায়ী এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আগে দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই ধরনের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনের বক্তব্য, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটার তালিকায় শুধুমাত্র যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা এবং অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া। কমিশন পুনরায় স্পষ্ট করেছে যে নির্ধারিত যোগ্যতার তারিখ অনুযায়ী 18 বছর বা তার বেশি বয়সী এবং আইনত ভোটদানে অযোগ্য ঘোষিত নন এমন প্রত্যেক ভারতীয় নাগরিক ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার অধিকার রাখেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী যেসব যোগ্য ভোটারের এনুমারেশন ফর্ম 28 জুন 2026-এর মধ্যে নির্বাচনী নিবন্ধ আধিকারিকের কাছে জমা পড়বে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে যারা এই পর্যায়ের ফর্ম জমা দিতে পারবেন না, তারা পরবর্তী দাবি ও আপত্তি জানানোর সময়সীমার মধ্যে ফর্ম 6 জমা দিয়ে আবেদন করতে পারবেন।
মিলবে লাখ টাকা পুরস্কার, বিজেপি সাংসদকে খুনের হুমকি দিয়ে জঙ্গলমহলে পড়ল পোস্টার। জঙ্গলমহলে জেলা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি কোটশিলা থানা এলাকায় উদ্ধার হওয়া ওই পোস্টারে দাবি করা হচ্ছে সাংসদকে খুন করতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পোস্টারে রাজ্য সরকারের তথাকথিত বুলডোজার অপারেশনের প্রসঙ্গ তুলে সাংসদকে নিশানা করা হয়েছে। মানভূঁইয়া ভাষায় লেখা ওই পোস্টারে বয়ানে বলা হয়েছে, যবে থেকে বিজেপি সরকার এসেছে কারোর জীবনে শান্তি নাই। পুরুলিয়ায় যেভাবে ঘর ভাঙছে তাতে জ্যোতির্ময়কে মারা উচিত। পাশাপাশি আরো হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, যদি ভাঙে তাহলে আর ঘুরে ঘর যেতে পারবে নাই। পোস্টারের শেষ লাইনে সাংসদকে হত্যার বিনিময়ে 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তবে এই পোস্টার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। অতীতে মাওবাদী পোস্টার সাধারণত সাদা কাগজে লাল কালিতে লেখা হতো এবং নিচে সংগঠনের নাম উল্লেখ থাকতো, কিন্তু উদ্ধার হওয়া পোস্টারটি সাদা কাগজে নীল কালিতে লেখা এবং তাতে কোনো সংগঠনের নাম নেই। ফলে তার উৎস নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার পর সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, পোস্টারের ভাষা ও বিষয়বস্তু অতীতে জঙ্গলমহলের সক্রিয় চরমপন্থী ও নকশালপন্থী গোষ্ঠীগুলির প্রচারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এলাকার সংবেদনশীল ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আবেদন জানান। সাংসদ আরও জানান, 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তার উপর হামলার ঘটনাও ঘটেছিল। তাই এই ধরনের হুমকিতে হালকাভাবে নেওয়া উচিত নয় বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তদন্ত করে দেখা হোক কোনো চরমপন্থী বা মাওবাদী সংগঠন এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। আমকুড়োতে গিয়েই সব শেষ, মাঝ নদীতেই সর্বনাশ। বজ্রাঘাতে মুর্শিদাবাদে মৃত 3। বজ্রাঘাতে 3 জনের মৃত্যু মুর্শিদাবাদে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। হঠাৎ বুধবার বিকেলে ঝড় ও বৃষ্টি শুরু হয় মুর্শিদাবাদ জেলা জুড়ে। এদিন বিকেলে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গড়াবাসা গ্রাম ও ছয়ঘড়ি হাসানপুর পশ্চিমপাড়া এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি ও বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল 2 জনের। পাশাপাশি ডোমকলেও বজ্রাঘাতে 1 জনের মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, দৌলতাবাদ থানার গড়াবাসা এলাকায় শশার জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় 28 বছরের ইব্রাহিম শেখের। পাশের গ্রাম ছয়ঘড়ি হাসানপুর পশ্চিম পাড়ায় মৃত্যু হয়েছে এক কিশোরীর। জানা গিয়েছে, আমকুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 12 বছরের ওই কিশোরীর। অন্যদিকে বাবা ছেলে একসঙ্গে মেয়ের বাড়ি ডোমকলে যাওয়ার পথে নদীর উপরেই বাজ পড়ে মৃত্যু হয় বাবার। এদিন ডোমকলের কুশাবাড়িয়া এলাকার কালীঘাটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মাসাদুল মালিক খা। তার বাড়ি নদিয়ার থানার পাড়া থানার গমাখালী এলাকায়। ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নতিডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর শোকাহত পরিবার। ঘটনার পর হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানার পাড়া থানার পুলিশ। অন্যদিকে দৌলতাবাদের জোড়া মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রসঙ্গত, বজ্রাঘাতে নদিয়ার নাকাশিপাড়ায় মৃত 2। সূত্রের খবর, বজ্রাঘাতের জেরে এক যুবক এবং এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মাঠের কাজ করতে গিয়ে মৃত্যু হয় প্রৌঢ় ও যুবকের। জানা গিয়েছে, চাষের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। মৃতের নাম সুবোধ সরকার, বয়স 52। তিনি নাকাশিপাড়া থানার ধর্মদা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বিল্লগ্রাম এলাকায় মাঝে কৃষিকাজ করছিলেন সুবোধ বাবু। সে সময় আচমকায় বজ্রাঘাতে তিনি গুরুতর জখম হন। ঘটনাস্থলে থাকার সহকর্মীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।